করোনাকালীন সংকটেও রাজস্ব বিভাগে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমায়া জামান। এই অনুষ্ঠানে আমরা বলি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা। আজ বাংলাদেশের রাজস্ব আয়ের নানা দিকের কথা জানাতে স্টুডিওতে আছেন একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন AK মাহবুবুর রহমান, কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আন্তর্জাতিক কাস্টম দিবসের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমাদের বিষয় আন্তর্জাতিক কাস্টমস দিবস 2021। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে জানতে চাই, আন্তর্জাতিক কাস্টমস দিবস ঠিক কবে থেকে পালন করা হয় এবং কেন? কাস্টমসের যে কাজ, কাস্টমসের যে ব্যবস্থাপনা, এটি মূলত বৈশ্বিক। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য হয়, যে আমদানি রপ্তানি হয়, সেটি মূলত ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন কাস্টমসের শত সহস্র কর্মকর্তাগণ, এবং সারা দুনিয়াতেই কাস্টমসের লোকজন এই কাজটি করছেন। এবং বিশ্বের দেশে দেশে কাস্টমসের কর্মচারীরা যে কাজটি করছেন, সেটিকে সমন্বয় করার জন্যই মূলত আন্তর্জাতিক কাস্টমস সংস্থা বা ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ধারণার উৎপত্তি। 1947 সালে ইউরোপের 13টি দেশ মিলে প্রথমে এই ধারণাটি তারা নিয়ে কাজ শুরু করেন এবং কাস্টমস কোঅপারেশন কাউন্সিল বলে একটি সংগঠন তৈরি করা হয়। এই সংগঠনের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে 1953 সালের 26শে জানুয়ারি। মূলত সেই থেকেই 26শে জানুয়ারি তারিখটিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবে পালন করা হয় এবং কাস্টমস কোঅপারেশন কাউন্সিল যে সংগঠনটি, এটির নাম ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন হয়েছে 1994 সালে। বর্তমানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্য সংখ্যা 183টি। 26শে জানুয়ারি তারিখে এই ওয়ার্ল্ড কাস্টমস দিবসটি বিশ্বের 183টি দেশেই এই একইভাবে কাস্টমস বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য, কাস্টমস বিষয়ে মানুষকে সম্যকভাবে অবহিত করার জন্য এই দিবসটি পালন করা হচ্ছে। প্রতি বছরই তো একটা প্রতিপাদ্য বিষয় থাকে কাস্টমস দিবসের। এই বছর প্রতিপাদ্য বিষয়টা কি? আমরা সবাই জানি যে এই মুহূর্তে কোভিড-19-এর কারণে সারা বিশ্ব বিপর্যস্ত সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য, বিপর্যস্ত সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের যে সাপ্লাই চেইন। তো এই বিপর্যস্ত ব্যবসা বাণিজ্যকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য, এটিকে পুনর্গঠিত করার উদ্দেশ্যে এবার আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য বা মূল ফোকাস নির্ধারিত হচ্ছে কাস্টমস বোলস্টারিং রিকভারি, রিনিউয়াল, রেজিলেন্স অফ এ সাপ্লাই চেইন। এই যে প্রতিপাদ্য, এর মূল বিষয়টি হচ্ছে যে সারা বিশ্বে কোভিড-19-এর কারণে যে সাপ্লাই চেইন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব তৈরি হয়েছে, যে ভীতি তৈরি হয়েছে, সেই ভীতিকে জয় করে এই ব্যবসা বাণিজ্যের এই যে সম্পর্কটা, যেই জমজমাট ব্যবসার যে কাঠামো ছিল, যেই সবার মধ্যে যেরকম একটা সহজ একটা যাতায়াত যোগাযোগ এবং পণ্যের স্থানান্তরের যে সিস্টেমটা ছিল, এটিকে পুনরুদ্ধার করা এবং এটিকে ঠিক আগের মতো করেই ব্যবসা বাণিজ্যকে রিকভারি করা, এটাকে রেজিলেন্স দেওয়াটাই হচ্ছে এই দিবসের মূল প্রতিপাদ্য। করোনার কারণে এই বছরের কাস্টমস দিবসে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে বা আপনাদের কর্ম পরিকল্পনাটা কি? করোনার কারণে আমরা বরাবর আন্তর্জাতিক কাস্টমস দিবস যে মহা সাড়ম্বরে করি, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করি, এবছর আসলে সেসব কিছুই হবে না। যেমন প্রতি বছরই আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আমাদের রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে খুব বর্ণাঢ্য শোভাযাত্রা বা র্যালি হয়। এবছর এ ধরনের কোনো র্যালি ট্যালি হবে না এবং খুব জমজমাট একটা কনফারেন্স হয়, আলোচনা সভা হয়। এসব কিছুই এবার আমরা করছি না। এবার স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত ঘরোয়াভাবে খুব ছোট আকারে অনুষ্ঠানটি হবে। তো এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যে এইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, কোভিড-19-এ আক্রান্ত হয়ে আমাদের বেশ কিছু সংখ্যক কাস্টমস কর্মকর্তা তারা মারা গিয়েছেন। তো এই ওয়ার্ল্ড কাস্টমস দিবস উপলক্ষে সে সকল কর্মকর্তাকে মরণোত্তর সার্টিফিকেট অফ মেরিট, WCO ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট অফ মেরিট প্রদান করা হবে।
এবং একই সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সকল সফল ব্যবসায়ী আছেন যারা কাস্টমসকে সহযোগিতা করে আসেন সবসময়, সে সকল ব্যবসায়ীবৃন্দকে এবং আমাদের কিছু সংখ্যক কর্মকর্তাকে তাদের অবদানের স্বীকৃতি হিসাবে এই ওয়ার্ল্ড সার্টিফিকেট, এই সার্টিফিকেট অফ মেরিট দেওয়া হবে। কাস্টমসের মূল কাজ তো আসলে সীমান্ত কর আদায় করা, তো এর পাশাপাশি দেশ উন্নয়নে আর কি কি ভূমিকা রাখছে? হ্যাঁ, কাস্টমস আসলে শুল্ক বা কাস্টমস ডিউটি আদায় করে, যেটি কিনা ফ্রন্টিয়ার হিসেবে আমাদের বিভিন্ন পোর্টে আদায় করা হয়। তো ঠিক আছে, এটি আমাদের আসলে মূল কাজ, বাট এর পাশাপাশি আমরা আরও কতগুলো কাস্টমসের অফিসাররা আরও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন ধরুন, কিছু কিছু পণ্য আছে যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই পণ্যগুলো যেন দেশের অভ্যন্তরে কোনো অসাধু ব্যবসায়ী কোনো অসাধু পন্থায় আনতে না পারে, তো এটিকে ফাইন্ড আউট করা, এটিকে রেজিস্ট করার দায়িত্বটা কিন্তু কাস্টমস কর্মকর্তাদের, কাস্টমস দপ্তরে। মোর ওভার আপনারা যেটি সবাই জানেন যে চোরাচালান দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, দেশের অর্থনৈতিক বুনিয়াদকে ধ্বংস করে দেয়। এই জন্য কাস্টমসের কর্মকর্তারা 24 ঘন্টা কিন্তু চোরাচালান প্রতিরোধে তারা দেশের সীমান্ত সমূহে, দেশের পোর্টগুলোতে তারা সক্রিয় রয়েছে এবং চোরাচালানিদেরকে ধরার জন্য আমাদের গোয়েন্দা সংস্থা সহ আমাদের সকল কাস্টমসের সকল দপ্তরের কর্মকর্তারা কিন্তু সর্বক্ষণ তারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে। তো মোটামুটি শুধু আমরা সীমান্ত কর আদায় করি না, কাস্টমসের কর্মকর্তা সীমান্ত কর আদায়ের পাশাপাশি তারা চোরাচালান প্রতিরোধ করে, দেশের নিরাপত্তা নিয়ে কাজ করে। অর্থাৎ সীমান্ত পথ দিয়ে এমন কোনো পণ্য যেন না আসতে পারে যেটি আমার জনস্বার্থ ক্ষতি করবে, যেটি আমার সমাজের যে হারমোনি সেটিকে নষ্ট করবে, আমাদের অর্থনীতিকে ক্ষতি করবে। এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু ফ্রন্টিয়ার অর্গানাইজেশন হিসাবে বাংলাদেশ কাস্টমসের উপর অর্পিত রয়েছে। প্রায় আমরা অভিযোগ পাই বা সবসময় দেখা যায় যে কাস্টমস আমদানি রপ্তানির যে কার্যক্রমটা সেটাকে দীর্ঘায়িত করে। তো এই দীর্ঘায়িত করার কারণে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যও কিন্তু কিছুটা পিছিয়ে পড়ে আমাদের যে আমদানি রপ্তানি কার্যক্রম রয়েছে। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? এটি খুবই প্রচলিত একটা অভিযোগ, কাস্টমসের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগটি শোনা যায় সম্ভবত এটি। কিন্তু একটি বিষয় এখানে বলা দরকার, কাস্টমস কিন্তু একা পণ্য খালাসের সঙ্গে যুক্ত নয়। কাস্টমসের সঙ্গে দেশের আরও 10 থেকে 20টি অর্গানাইজেশন, তারা বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন ধরনের তাদের অবজারভেশন আছে এবং তাদের ছাড়পত্র ছাড়া এই পণ্যগুলো ছাড় করা যায় না। যেমন আমি উদাহরণ দিই, যে যদি আমাদের কোনো কৃষিজ পণ্য হয়, তো সেক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তাদের অনুমতিপত্র লাগে, তাদের এনওসি লাগে। দেখা যায় কোনো কোনো পণ্যের ক্ষেত্রে একাধিক অর্গানাইজেশনের এনওসি লাগে। আবার কাস্টমস তখনই একটা কার্যক্রম শুরু করতে পারে যখন ওই পণ্যের সংশ্লিষ্ট আমদানিকারক তার সিএনএফ এজেন্টের মাধ্যমে বিল অফ এন্ট্রি বা কাস্টমস ডিক্লারেশনটা জমা দেন। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা রেডি হয়ে আছি, যে দেখা যাচ্ছে যে সিএনএফ এজেন্ট ওই সংশ্লিষ্ট পণ্য চালানের বিল অফ এন্ট্রি সাবমিট করছে না। তখন আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও একজন কাস্টমস কর্মকর্তা কিছুই করার থাকে না। এই বিষয়গুলো আসলে সবগুলো জিনিস যদি সঠিক সময় করা যেত, তাহলে আসলে আপনার পণ্য চালান খালাসে দীর্ঘায়িত হওয়ার কোনো কারণই নেই। এবং একটা সমীক্ষায় দেখা গেছে যে আমাদের কাস্টম হাউসগুলোতে যে বিল অফ এন্ট্রি সাবমিট হয় তার প্রায় 70% বিল অফ এন্ট্রি একদম ভেরি ফার্স্ট ডে, প্রথম দিনেই কিন্তু এটি শুল্কায়িত হয়ে খালাস হয়ে যায়। এবং বাকি যে 30% থাকে এগুলো আসলে নানাবিধ জটিলতা বা অন্যান্য দপ্তরের এনওসি বা ইম্পোর্টারের যে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো, এগুলো দাখিল করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বা কোনো কোনো ক্ষেত্রে ছলচাতুরি ইত্যাদি কারণে আসলে অনেক সময় বিলম্ব হয়ে থাকে। তবে আমি আবারও যে কথাটা আসলে কনক্লুশনে বলতে চাই, যে পণ্য শুল্কায়নে যদি দীর্ঘসূত্রিতা হয়, তার জন্য এককভাবে কখনোই কাস্টমস কর্তৃপক্ষ দায়ী না, বা দায়ভারটা কাস্টমসের উপর এককভাবে দেওয়াটা আসলে যুক্তিসঙ্গত হবে না। তো এই সমস্যাটার সমাধানের জন্য কি করা যায় বলে আপনি মনে করেন? এই সমস্যাটার সমাধান নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ কাস্টমস খুব সক্রিয়ভাবে কাজ করছে এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো বলে একটি নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এটি বছর 2 আগে শুরু হয়েছে এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রজেক্টটি যখন সাকসেসফুলি বাস্তবায়িত হবে এবং এটি আগামী 3 বছরের মধ্যে এটি সম্পূর্ণভাবে এই প্রজেক্টে কাজ শেষ হবে, এবং তখন এই যে আমি বিভিন্ন অর্গানাইজেশনের কথা বললাম, এই অর্গানাইজেশনগুলো আমাদের যে অ্যাসাইকোডা ওয়ার্ল্ড বলে যে আমাদের ওয়েব বেস সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের সঙ্গে তারা কানেক্টেড হবে এবং কানেক্টেড হওয়ার মাধ্যমে
তখন একজন আমদানিকারককে তার পণ্য খালাসের জন্য কাস্টমসের যে যে ওয়েবসাইট, আমাদের কাস্টমসের যে ইন্টারফেস, সেখানে লগ ইন করা ছাড়া অন্য কোনো কাজ থাকবে না। তারা যখন কাস্টমসের আমাদের যে এসআই কোডের ওয়ার্ল্ড যে সিস্টেমটা আছে, সেখানে যখন তারা বিল অফ এন্ট্রি সাবমিট করবে, সঙ্গে সঙ্গে এটার জন্য যে এনওসিগুলো লাগবে তারা স্বয়ংক্রিয়ভাবে জানবে যে সংশ্লিষ্ট ইম্পোর্টার তারা বিল অফ এন্ট্রি সাবমিট করেছে, তাদেরকে এনওসি দিতে হবে। এবং তারা নিজ দায়িত্বেই তারা সক্রিয় হয়ে উঠবে এবং তাদের ইন্ডে যা যা করা দরকার, যে আমি অনেকগুলো অর্গানাইজেশনের কথা বললাম, যেমন পোর্ট রয়েছে, আমাদের বিস্ফোরক অধিদপ্তর রয়েছে, আমাদের ব্যবসায়ী সংগঠন বিজিএমই বিকেএমই রয়েছে, আমাদের বিএসটিআই, তারপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এরকম অনেকগুলো অর্গানাইজেশনের আসলে এনওসি লাগে। এবং এই দপ্তরগুলোতে একজন ইম্পোর্টারকে শারীরিকভাবে গিয়ে ডকুমেন্ট সাবমিট করে তাদের অফিসারদেরকে এনে তদন্ত করিয়ে তারপর এক একটা এনওসি পেতে হয়, যে কারণে এগুলোতে কিন্তু আসলে অনেক সময় ক্ষেপণ হয়। যখন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে, তখন এই সময়টি আর আলাদা করে কালক্ষেপণের আর কোনো সুযোগ থাকবে না। এবং ইম্পোর্টাররা এই যে আমাদের যে সিঙ্গেল উইন্ডো, সেই জায়গাতে তারা ঘরে বসেই রিয়েল টাইমে তারা এই এনওসিগুলো পাবে, এই সুবিধাগুলো পাবে এবং সন্দেহাতীতভাবে পণ্য খালাসে যে বর্তমানে যে সময়, এখন মোটামুটি দেখা যায় যে একটি বিল অফ এন্ট্রি খালাস করতে গড়ে 3 থেকে 4 দিন সময় লাগে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়িত হলে তখন 24 ঘন্টার মধ্যে প্রায় 100% কনসাইনমেন্ট এটা রিলিজ করতে পারবে বাংলাদেশ কাস্টমস। অথরাইজড ইকোনমিক অপারেটর AEO এর কাজগুলো কি বা এর সুবিধাটা কি কি? অথরাইজ ইকোনমিক অপারেটর এটি একটি নতুন টার্মিনোলজি এবং বিশ্বের যে উন্নত দেশগুলোতে এটা ইতিমধ্যেই চালু হয়েছে। অথরাইজ ইকোনমিক অপারেটর বলতে এমন একজন আমদানিকারক, এমন একজন ব্যবসায়ীকে বোঝানো হচ্ছে যিনি কিনা শতভাগ সৎ, যিনি কিনা কোনোভাবেই কর ফাঁকি দেন না, যিনি কিনা আমদানিতে কখনোই কোনো ছলচাতুরির আশ্রয় নেন না। এই ধরনের শতভাগ সৎ বা বিশ্বাসযোগ্য একজন ব্যবসায়ীকে অথরাইজ ইকোনমিক অপারেটর স্ট্যাটাস দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এবং এই ধরনের স্ট্যাটাস প্রাপ্ত আমদানিকারকদের সুবিধাটি হবে, তাদের পণ্য চালান কখনোই পরীক্ষা করা হবে না। তাদের পণ্য চালানের যে ডকুমেন্টেশন, এটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পণ্য খালাস করে দেওয়া হবে। অর্থাৎ তারা রিয়েল টাইমে উইদিন 24 আওয়ার্স তাদের প্রতিটি কনসাইনমেন্ট রিলিজ হয়ে যাবে। এবং এরপরে তাদের যে আমদানিকৃত পণ্য, এটি আসলে ডকুমেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আছে কি না, এটা নিয়ে যদি কখনো কোনো সন্দেহ বা সংশয় দেখা দেয়, তো সেক্ষেত্রে আমাদের কাস্টমস কর্মকর্তারা ওই আমদানিকারক পণ্যটি আমদানি করে তার যে ওয়্যারহাউস বা গুদামে নিয়ে যাবেন, সেখানে গিয়ে তারা এটাকে ফিজিক্যালি যদি মনে হয় তারা ভেরিফাই করতে পারবে বা আমদানি পরবর্তী পর্যায়ে ডকুমেন্ট চেক বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এক কথাই হলো যে এই ইকোনমিক অপারেটর, অথরাইজ ইকোনমিক অপারেটর হিসেবে যারা থাকবেন, তাদের পণ্য চালান আসার সঙ্গে সঙ্গে এক দরজা দিয়ে ঢুকবে, আরেক দরজা দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে সব কাস্টমসের পক্ষ থেকে দেওয়া ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ মানের এবং মাত্রার সুবিধা, এবং এটি দেওয়া হবে শুধুমাত্র সৎ ব্যবসায়ীদেরকে। কাস্টমস অটোমেশন কার্যক্রমকে এগিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ড কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে? অটোমেশন এই জায়গাটিতে বাংলাদেশ কাস্টমস সম্ভবত বাংলাদেশের সরকারি দপ্তরগুলোর মধ্যে সর্বপ্রথম বা পাইনিয়র হিসেবে কাজ করেছে। আমি যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, 1994 সালে প্রথম বাংলাদেশ কাস্টমস অ্যাসাইকোডা বলে একটি সফটওয়্যারের মাধ্যমে এই অটোমেশন সিস্টেমটা চালু করে 1994 সালে। তো এরপরে অ্যাসাইকোডা প্লাস প্লাস বলে আরেকটি সফটওয়্যার চালু করা হয়, এটি 2002-তে। এবং এরই ধারাবাহিকতায় এখন আমাদের যে ভার্সনটা চলছে, এটিকে বলা হচ্ছে অ্যাসাইকোডা ওয়ার্ল্ড, অর্থাৎ একটা গ্লোবাল ভার্সন। এই সফটওয়্যারটা জাতিসংঘের একটি প্রতিষ্ঠান আনটাট তারা তৈরি করেছে এবং তাদের সহযোগিতায় এই জিনিসটা বাংলাদেশে এটি চালু করা হয়েছে। এবং আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে শুল্কায়নের যে বয়স বা অভিজ্ঞতা, আমরা প্রায় 25 বছর পেরিয়ে এসেছি। অ্যাসাইকোডা ওয়ার্ল্ডের মাধ্যমে আমাদের কাস্টমসের যতগুলো কাস্টম হাউস আছে, শুল্ক স্টেশন আছে, সেখানে কিন্তু শুল্কায়ন হচ্ছে। এবং এখন সুবিধাটা এমন হয়েছে যে একজন আমদানিকারক বা সিএনএফ এজেন্ট তিনি কাস্টম হাউসে না গিয়েও বিল অফ এন্ট্রি সাবমিট করতে পারেন। তো এটা খুব ফ্যান্টাস্টিক একটা প্ল্যাটফর্ম। তবে এখনও
কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্ট এটি ফিজিক্যাল ডকুমেন্ট নেওয়া হচ্ছে। তো যখন আমরা পেপারলেস কাস্টমস তৈরি করতে পারবো তখন আমরা বলবো যে অটোমেশনের ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস শতভাগ সফল। আন্তর্জাতিক সন্ত্রাস কিংবা চোরাচালান সেটা রোধে কাস্টমস কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটু বলবেন। সন্ত্রাস দমন এবং চোরাচালানের প্রশ্নে আমাদের স্পেশালাইজড কিছু অর্গানাইজেশন আছে, যেমন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাদের যে প্রাইম টার্গেট বা প্রাইম টাস্কটাই হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং চোরাচালান প্রতিরোধের জন্য কাজ করা, এবং তারা তাদের সোর্সের মাধ্যমে, তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে তারা সর্বক্ষণ নিয়োজিত আছেন যে কারা এই সন্ত্রাসের সঙ্গে লিপ্ত, কোনো ধরনের কোনো উইপন সেগুলো আমদানি হচ্ছে কিনা, আমদানি নিষিদ্ধ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগে এই ধরনের কোনো পণ্য আসছে কিনা, এবং কোনো ধরনের চোরাচালানের পণ্য। এবং প্রায়ই আপনারা দেখবেন যে টেলিভিশন খুললেই দেখা যায় যে অনেক কেজি ধরে আপনার অনেকগুলো অসংখ্য সোনার বার আটক করছে বাংলাদেশ কাস্টমসের গোয়েন্দা এবং বাংলাদেশ কাস্টম হাউসের সঙ্গে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। সুতরাং এই চোরাচালান দমনে কাস্টমস খুব প্রথম সারিতেই আছে এবং তারা সম্মুখ সারিতে বসে এই চোরাচালানের দমনে নেতৃত্ব দিচ্ছে, এবং একই সঙ্গে সঙ্গে আমাদের যে বৈধ আমদানি পথ আছে সেই দিক দিয়ে যেন কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসের কাজে ব্যবহার হয় এ ধরনের কোনো অস্ত্র বা সহায়ক কোনো যন্ত্রপাতি আনতে না পারে। এই জন্য আমাদের অফিসাররা কিন্তু 24 ঘন্টা তারা সতর্ক আছে, সজাগ রয়েছে এবং কাজ করে যাচ্ছে। মানি লন্ডারিং প্রতিরোধে আপনারা কি করছেন? মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 একটি নতুন আইন। এই আইনের অধীনে বাংলাদেশের বেশ কতগুলো সরকারি দপ্তর কাজ করছে, যেমন বাংলাদেশ ব্যাংক, তারা এটা লিড এজেন্সি, দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, এবং এই 3টি দপ্তরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বাংলাদেশ কাস্টমস। বাংলাদেশ কাস্টমসের যে আমদানি রপ্তানির যে প্রসেস, এটার মাধ্যমে কিন্তু আসলে মুদ্রা পাচার খুব সূক্ষ্মভাবে করা সম্ভব। যেমন আপনারা জানেন যে পণ্যের মূল্য কমিয়ে পণ্যের মূল্য বাড়িয়ে, যেটিকে আমরা আপনার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং বলি, এর মধ্য দিয়ে কিন্তু আসলে মুদ্রা পাচার খুব সহজেই সম্ভব। আবার এক পণ্যের ঘোষণা দিয়ে আরেক পণ্য নিয়ে এসে মুদ্রা পাচার করা সম্ভব। আবার রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রপ্তানি আদৌ না করে বিদেশে আপনার টাকা পাঠিয়ে দেওয়া সম্ভব। তো এই বিষয়গুলো কিন্তু সবই হচ্ছে আপনার কাস্টমসের নিয়ন্ত্রণাধীন যে সিস্টেম বা যে অফিস ব্যবস্থাপনা, তার মাধ্যমে। এই জায়গাতে আসলে সবচেয়ে বেশি কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ কাস্টমসে, এবং এটি নতুন আইন। আমাদের অফিসারদের এখনও প্রশিক্ষণের অভাব রয়েছে, তারা প্রশিক্ষণ নিচ্ছেন, এবং আশার কথা হচ্ছে যে এর মধ্যেই বেশ কিছু মামলা আমাদের শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা করেছেন। প্রায় 80টির মতো মামলা তারা করেছেন। এগুলোর কতগুলো তদন্ত চলমান রয়েছে, কতগুলো মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে, কতগুলো মামলা কিন্তু আমাদের আদালত সেখানে বিচারাধীন রয়েছে। আমরা খুব শীঘ্রই আমরা হয়তো 1-2টি মামলা রায়ও পেয়ে যাব। সুতরাং এই মানি লন্ডারিং অ্যাক্ট বা মানি লন্ডারিং আইনে বাংলাদেশ কাস্টমস তারা কাজ করে যাচ্ছে, এবং এই জায়গায় আসলে কাজের কোনো সীমা পরিসীমা নেই। এখানে আমাদের কাস্টমসের কর্মকর্তাদেরকে আরও ভিজিলেন্ট হতে হবে, আরও শানিত হতে হবে, আরও দক্ষতার সাথে কাজ করতে হবে এই মুদ্রা পাচারকে রোধ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আবারও বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানে আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।